4 মাস পর দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। কিছুক্ষণ পর রওনা দেবেন কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে। নিজে গাড়ি চালিয়ে মাকে হিথ্রো বিমানবন্দরে পৌঁছে দেন তারেক রহমান। ম্যাডামকে হাসিমুখে বিদায় দিলাম। ম্যাডাম খুবই অত্যন্ত প্রাঞ্জল এবং হাসিমুখে আমাদেরকে হাত নাড়িয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যেন সুস্থভাবে নিয়ে দেশে পৌঁছায়। দেশের যে গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন, আগামীতেও গণতন্ত্রের উন্নয়নে উনি ভূমিকা পালন করবেন। প্রস্তুত গুলশানের বাসা ফিরোজা। বুলেট প্রুফ গ্লাস লাগানো হয়েছে গাড়িতে। এসএসসি পরীক্ষা থাকায় সড়কে জট তৈরি না করে অভ্যর্থনা জানানোর নির্দেশ। উনি সকাল 10টায় পৌঁছাবেন ঢাকা এয়ারপোর্টে। বিমানবন্দর থেকে কাকলী পর্যন্ত বিশেষ করে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং ঢাকা সিটি নেতাকর্মীদের কাছেও আবেদন রাখতে চাই যে রাস্তার উপরে যেন কেউ না দাঁড়ায়। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ফায়ার সার্ভিসের 9 ইউনিটের চেষ্টায় বেইলি রোডের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে। ছাদে আটকে পড়া 18 জনকে উদ্ধার। বেসমেন্ট থেকে সূত্রপাত ধারণা। সংবিধানে অন্তর্ভুক্ত করে বিনামূল্যে দিতে হবে প্রাথমিক স্বাস্থ্য সেবা। বাজেটের 15% বরাদ্দের সুপারিশ সংস্কার কমিশনের। দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধান উপদেষ্টার। রাখাইনে মানবিক করিডোরে সমর্থন ইইউ রাষ্ট্রদূতের। সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকেই। সংস্কার কার্যক্রম বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে যথেষ্ট সময় দেওয়ার পক্ষে মত। এবং বিসিবির সাবেক সভাপতি পাপন দম্পতির বিরুদ্ধে প্রায় 800 কোটি টাকা পাচারের সত্যতা পাওয়ার দাবি দুদকের। 32 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা। চার মাস পর দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। কিছুক্ষণ পর লন্ডন থেকে কাতার এয়ারওয়ের অ্যাম্বুলেন্সে রওনা দেবেন বিএনপি চেয়ারপারসন। নিজে গাড়ি চালিয়ে মাকে হিথ্রো বিমানবন্দরে পৌঁছে দিয়েছেন তারেক রহমান। এ সময় বেগম জিয়াকে বিদায় জানান যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। তাদের আশা, দেশে ফিরে দলের নেতৃত্ব ও গণতন্ত্র ফেরাতে ভূমিকা রাখবেন সাবেক প্রধানমন্ত্রী। দীর্ঘ 4 মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফেরার পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্থানীয় সময় সোমবার দুপুর 2টার দিকে ছেলে তারেক রহমানের বাসা থেকে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন। এ সময় বিমানবন্দরের বাইরে বেগম জিয়াকে বিদায় জানাতে জড়ো হন হাজার হাজার বিএনপি নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশিরা। প্রিয় নেত্রীকে এক নজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে এসেছেন তারা। ম্যাডামকে হাসিমুখে বিদায় দিলাম। ম্যাডাম খুবই অত্যন্ত প্রাঞ্জল এবং হাসিমুখে আমাদেরকে হাত নাড়িয়েছেন। সালাম জানালাম, শুভেচ্ছা জানালাম। ইনশাআল্লাহ তিনি মহান পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে সুস্থ অবস্থায় তিনি বাংলাদেশে যাবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশ, লক্ষ লক্ষ লোকের সমাগম হবে কালকে ঢাকায়। ইনশাআল্লাহ আমরা এতটুকুই আশা করছি। তারা বলেন, দেশে ফিরে দলের নেতৃত্ব এবং গণতন্ত্র ফেরাতে ভূমিকা রাখবেন আপোষহীন নেতা। আমরা অত্যন্ত আনন্দিত, ম্যাডাম কিছুটা হলেও সুস্থ হয়ে দেশে ফিরে যাচ্ছেন এবং দেশের যে গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন, আগামীতেও গণতন্ত্রের উন্নয়নে উনি ভূমিকা পালন করবেন। ধন্যবাদ। বাংলাদেশের মানুষকে আশা আকাঙ্ক্ষার প্রতীক খালেদা জিয়া নেতৃত্ব দিবে। সুস্থভাবে দেশকে আবার গণতন্ত্র পুনরুদ্ধার করবেন। দীর্ঘদিন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের জন্য যিনি নির্বাচিতকে সর্বস্ব বিলিয়ে দিয়েছেন, সেই নেত্রী খণ্ডকালীন সময়ে প্রায় 4 মাসের মতো আমাদের সাথে ছিলেন। মানুষের কাছে আবার গণমানুষের নেত্রী চলে যাচ্ছেন। আমরা তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। বেগম জিয়ার সঙ্গে 2 পুত্রবধূ, মেডিকেল বোর্ডের সদস্য সহ যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কায়সার এম আহমেদও দেশে ফিরছেন। শাতিলা শারমিন, সময় সংবাদ। এই মুহূর্তে লন্ডনে আছেন সহকর্মী শোয়েব কবির। সরাসরি যাব তার কাছে। লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমিরের পাঠানো বিশেষ অ্যাম্বুলেন্সটি ছেড়ে যাবে। আমরা যেটি জেনেছি একটু আগে, যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক আমাদের জানিয়েছেন তারা ইতিমধ্যে বিমানের ভিতরে গিয়ে বোর্ডিং করেছেন এবং হয়তো সেটি 10 মিনিটের মধ্যে হয়তো সেটি চূড়ান্তভাবে হয়তো ছেড়ে যেতে পারে। আপনাকে জানিয়ে রাখা প্রয়োজন যে আজ দুপুর 1:30টার দিকে তারেক রহমানের কিংস্টন বাসা থেকে তারা রওনা দেন এবং প্রায় 2টা 18 মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে যে রয়্যাল স্যুট
যে রয়েছে সেখানে এসে পৌঁছান এবং সেখানে অপেক্ষারত শত শত নেতাকর্মীকে হাত নাড়িয়ে বিদায় নেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এবং যে গাড়িটি করে এসেছিলেন সেটি কিন্তু তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে এসেছেন। আমরা পিছনে দেখেছি ডক্টর জুবাইদুর রহমানকে এবং একই সাথে তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে আমরা দেখেছি। একই সাথে যদি বলি যে সফরসঙ্গী হিসেবে রয়েছেন আরাফাতুর রহমান কোকর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, একই সাথে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তা যারা রয়েছেন এবং চিকিৎসক যারা রয়েছেন তাদের সাথে কিন্তু যুক্ত হয়েছেন। যুক্তরাজ্যের বিএনপি সভাপতি এম এ মালেক এবং সাধারণ সম্পাদক কাছার এম আহমদ ধারণা করা হচ্ছে এতে কাতারের আমিরের পাঠানো এই এয়ার অ্যাম্বুলেন্সটি ছেড়ে যাওয়ার পরে ঘন্টা যাত্রাবিরতি নেবে এবং সেটি আগামীকাল বাংলাদেশ স্থানীয় সময় 10:30টার দিকে গিয়ে হয়তো অবতরণ করবেন। আপনারা জানেন যে দীর্ঘ 4 মাস বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনের দ্য লন্ডন ক্লিনিকে তিনি চিকিৎসাধীন ছিলেন এবং 17 দিন পর তিনি 25শে জানুয়ারি তার পুত্র তারেক রহমানের বাসা যান এবং সেখানে থেকেই কিন্তু নিয়মিত তার চিকিৎসা সবকিছু তত্ত্বাবধান করেছিলেন দ্য লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ যারা চিকিৎসক রয়েছেন তারা। বর্তমানে সেসব চিকিৎসকরাই বেগম জিয়াকে দেশে যাওয়ার জন্য শারীরিকভাবে মোটামুটি তিনি ফিট রয়েছেন এমনটাই সার্টিফিকেট দেওয়ার পরে তিনি যাচ্ছেন বাংলাদেশে। তবে অনেকে ধারণা করেছিল যে এবারে হয়তো মা ছেলে একসাথে হয়তো বাংলাদেশে যাবেন, তবে সেটি দেওয়া হচ্ছে না। একমাত্র তারেক রহমানে রয়ে গেছেন লন্ডনে এবং জুবাইদুর রহমান দীর্ঘ 17 বছর পর তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সবশেষ 2008 সালের সেপ্টেম্বরে তিনি তারেক রহমানের সাথে লন্ডন আসেন এবং তারেক রহমানের সাথে লন্ডন আসলেও তিনি কিন্তু আর বাংলাদেশে যাননি। তবে আরাফাতুর রহমান কোকর স্ত্রী সৈয়দা শামিলা রহমান তিনি কিন্তু বেশ কয়েকবার বাংলাদেশে গিয়েছেন। আমরা বেশ কিছু নেতাকর্মীর সাথে আমরা কথা বলেছিলাম, তারা তাদের নেত্রীকে বিদায় জানানোর জন্য লন্ডনের বিভিন্ন শহর থেকে তারা এসেছেন এবং নেত্রী কিন্তু তাদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে তারা বিদায় জানিয়েছেন। আরেকটি কথা জানিয়ে রাখা দরকার যে লন্ডনের চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া কিন্তু লিভার সিরোসিস, কিডনি সহ নানা জটিল রোগে কিন্তু আক্রান্ত এবং তাকে যে নিয়মিত যে চিকিৎসা সেটা কিন্তু তার নিয়মিত থাকতে হবে। লন্ডন থেকে সহকর্মী শোয়েব কবির। এদিকে বেগম খালেদা জিয়ার জন্য প্রস্তুত করা হয়েছে গুলশানের বাসা ফিরোজা, নতুন রং করে বুলেট প্রুফ গ্লাস লাগানো হয়েছে তার গাড়িতে। এদিকে 17 বছর পর শাশুড়ির সঙ্গে দেশে ফিরছেন তারেক পত্নী জুবাইদা রহমান, তার জন্য প্রস্তুত ধানমন্ডির পৈতৃক বাসা। আহমেদ সালেহীন জানাচ্ছেন বিস্তারিত। দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা ও পরিবারের সহচার্যে শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে বেগম খালেদা জিয়ার। 4 মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বেগম জিয়ার পরিবার ও বিএনপি। গুলশানের বাসা ফিরোজা করা হয়েছে ধোয়া মোছা, মশক নিধন থেকে জেনারেটর ও এসি সার্ভিসিংও সম্পন্ন। নতুন করে রং করা হয়েছে বেগম জিয়ার ব্যবহৃত নিশান পেট্রোল গাড়িটি, লাগানো হয়েছে বুলেট প্রুফ গ্লাস। গুলশান 2-এর এই বাসাতে থাকেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, কিন্তু গত 4 মাস যাবৎ তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। আগামী 6 তারিখ অর্থাৎ মঙ্গলবার সকাল 10:30টায় তিনি দেশে ফিরবেন এবং এই বাসায় অবস্থান করবেন। এ কারণে এই বাসার ধোয়া মোছা থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বেগম জিয়ার বসবাসের জন্য। এদিকে বেগম খালেদা জিয়ার সঙ্গে 17 বছর পর দেশে ফিরছেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। ঢাকা ফিরে ধানমন্ডির পৈতৃক বাসায় উঠবেন তিনি। জিয়া পরিবারের সদস্য হওয়ায় জুবাইদার নিরাপত্তায় পুলিশের মহাপরিদর্শকের কাছে আবেদন করেছে বিএনপি। কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করেই মঙ্গলবার সকালে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন। দলের মহাসচিব জানিয়েছেন, দেশে ফেরার পর রাস্তার দুপাশে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে দলীয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে বেগম জিয়ার নিরাপত্তায় সহযোগিতার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছে বিএনপির শীর্ষ নেতারা। উন্নত চিকিৎসার জন্য গত 7 জানুয়ারি দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী। 8 জানুয়ারি যুক্তরাজ্যে পৌঁছলে ছেলে তারেক রহমান ও পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে সরাসরি দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন বেগম জিয়া। 17 দিন হাসপাতালে ভর্তি থাকার পর ছেলের বাসায় ওঠেন তিনি। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সেখানে থেকেই চিকিৎসা নেন বিএনপি চেয়ারপারসন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।
বেগম খালেদা জিয়ার লন্ডন থেকে দেশে ফেরা উপলক্ষে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ডিএমপি। সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য বিকল্প রাস্তা ব্যবহার করার অনুরোধ জানায় ডিএমপি। এদিকে চলমান এসএসসি পরীক্ষা ও হজ যাত্রীদের কথা মাথায় রেখে নেতাকর্মীদের সড়কে না দাঁড়িয়ে ফুটপাতে অবস্থান করার অনুরোধ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। নির্দেশনায় জনসাধারণকে রাস্তায় না দাঁড়িয়ে ফুটপাতে অবস্থান করার অনুরোধ জানানো হয়। দেয়া হয় বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল ব্যবহার করা সহ ঢাকা জয়দেবপুর যাতায়াতকারীদের ট্রেন ব্যবহার করার নির্দেশনা দেয়া হয়। এসএসসি পরীক্ষার্থী, হজ যাত্রী সহ বিদেশগামী যাত্রীদের এয়ারপোর্টে যাতায়াতের ক্ষেত্রে যথেষ্ট সময় নিয়ে বাসা থেকে বের হওয়ার অনুরোধও জানানো হয় নির্দেশনায়। এদিকে চলমান এসএসসি পরীক্ষার কথা মাথায় রেখে রাস্তায় যাতে যানজট সৃষ্টি না হয় সেজন্য দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত ফুটপাত থেকে সড়কে না নামার বার্তা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উনি সকাল 10টায় পৌঁছাবেন ঢাকা এয়ারপোর্টে। বিমানবন্দর থেকে কাকলি পর্যন্ত বিশেষ করে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং ঢাকা সিটি নেতাকর্মীদের কাছেও আবেদন রাখতে চাই যে রাস্তার উপরে যেন কেউ না দাঁড়ায়, ফুটপাতের মধ্যে দাঁড়িয়ে যেন সম্বর্ধনা জানাতে চাইবেন। পুলিশ কর্তৃপক্ষকে বলতে চাই তারা যেন রাস্তায় কাউকে দাঁড়াতে না দেন। ডিএমপির অনুরোধের পরিপ্রেক্ষিতে সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত বাম পাশের সেফ লেন ব্যবহার করে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল ব্যবহার করার অনুমতি দিয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, এবার রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে লাগে আগুন। ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের আধা ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। এ সময় ভবনের ছাদে আশ্রয় নিয়ে 18 জনকে উদ্ধার করে তারা। ভবনের বেসমেন্টের জেনারেটর থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটিও। সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলের নিচতলায় আগুন লাগে। 15 তলা ভবনটির 4 তলা পর্যন্ত শপিং মল ও বাকি তলায় আবাসিক অ্যাপার্টমেন্ট। প্রত্যক্ষদর্শীরা বলছেন নিচে আগুন লাগায় ওপরের তলায় থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়ে, অনেকে উঠে যান ছাদে। আগুন লাগছে নিচে, কর্নারের নিচে, তারপর হচ্ছে মানুষজন দৌড়াদৌড়ি লাগাই দিছে। যখন হলো জেনারেটর বাস্ট হয়ে গেছে, আপনারা জানেন যে আমাদের বিদ্যুতের পুলগুলো সেখানে নিচে থাকে, সেখানে স্পার্ক হয়েছে। ফায়ার সার্ভিসের 9টি ইউনিট আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নামিয়ে আনা হয় ছাদে আশ্রয় নেওয়া 18 জনকে। ফায়ার সার্ভিস জানায় আগুন লেগেছে ভবনের বেসমেন্টের জেনারেটর থেকে। 6:47 খবর পেয়ে 9:47 আমরা 1 ঘন্টার মধ্যে আমরা একটা গ্রিন কোজি কটেজের মতো এই ক্যাপিটাল সিরাজ সেন্টারকে আমরা এরকম একটা দুর্ঘটনা থেকে থামিয়ে দিলাম। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে বলেও জানায় ফায়ার সার্ভিস। সাখাওয়াত হোসেন শাহ, সময় সংবাদ, ঢাকা। মৌলিক অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের সুপারিশ করেছে স্বাস্থ্য বিষয়ক কমিশন। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়ে ব্রিফিংয়ে কথা জানান কমিশন প্রধান। বলেন, বাজেটের 15% স্বাস্থ্য খাতে বরাদ্দের সুপারিশ করা হয়েছে। ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা সরাসরি হাসপাতালে চিকিৎসকের সঙ্গে দেখা করতে পারবেন না। কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। 2024 সালের নভেম্বরে গঠিত হওয়ার পর বিভিন্ন জেলায় মতবিনিময়, পেশাজীবী ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে 31 দফা সুপারিশ তৈরি করে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। সোমবার সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন হস্তান্তর করে কমিশনের সদস্যরা। এ সময় স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে কমিশন প্রধান জাতীয় অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ খান বলেন, জনগণের প্রাথমিক স্বাস্থ্য সেবাকে সংবিধানে অন্তর্ভুক্ত করে তা বিনামূল্যে নিশ্চিত করার সুপারিশ করেছেন তারা। প্রাইমারি হেলথ কেয়ার ডেফিনেশনে যেটা আপডেটেড হয় সেটা উইল বি দি কনস্টিটিউশনাল অব্লিগেশন ফর দি গভর্নমেন্ট অ্যান্ড অলসো দি কনস্টিটিউশনাল রাইট ফর দি পপুলেশন। বাজেট বর্তমানে খুবই কম, এই বাজেট দিয়েও করা সম্ভব। কমিশন সদস্য আকরাম হোসেন জানান, বাজেটের 15% স্বাস্থ্য খাতে বরাদ্দের সুপারিশ করা হয়েছে। তিনি জানান, এমবিবিএস ডাক্তার ছাড়া যেন অ্যান্টিবায়োটিক দেয়া না হয়, মানহীন হাসপাতাল বন্ধ সহ
ওষুধ ও পরীক্ষার দাম নির্ধারণের সুপারিশ করা হয়েছে। অত্যাবশ্যকীয় ওষুধের ক্ষেত্রে 2 বছর পর কিন্তু লিস্ট করে ফেলতে হবে এবং এটা কিন্তু জনগণকে ফ্রি অথবা ভর্তুকি মূল্যে প্রদান করতে হবে। 25% ওষুধ শুরুতেই জেনেরিক ভাবে লিখতে হবে এবং পরবর্তীতে ওভার দি 5 ইয়ার্স 100% মেডিসিন জেনেরিক ভাবে লিখতে হবে। ফার্মাসিউটিক্যালস কোম্পানি প্রতিনিধিরা সরাসরি সাক্ষাতের মাধ্যমে দৈনন্দিন প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন না। এছাড়া আলাদা স্বাস্থ্য কমিশন, নারী স্বাস্থ্য ইনস্টিটিউট ও মেডিকেল পুলিশ ইউনিট গঠনের সুপারিশ করেছে কমিশন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় আটক 54 জনের মধ্যে 45 জনকে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাদেরকে আদালতে তোলা হচ্ছে। এই মুহূর্তে গাজীপুর আদালতে আছেন রিপোর্টার মেহেদী হাসান, সরাসরি যাচ্ছি সেখানে। হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় গত রাতে রাতভর কিন্তু অভিযান চালিয়ে 54 জনকে আটক করা হয়েছিল এবং সেই 54 জনের মধ্যে কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি 45 জনকে আসলে গ্রেফতার দেখানো হয়েছে এই মামলায়। কিছুক্ষণ আগে মামলা হয়েছে হত্যা চেষ্টা মামলায়, সেই হত্যা চেষ্টা মামলায় 45 জনকে আসলে গ্রেফতার দেখানো হয়েছে এবং এই মুহূর্তে আসলে স্বজনরা অপেক্ষা করছেন জেলা কারাগার যেটি রয়েছে, অর্থাৎ বিশেষ করে কোর্টের সামনে কিন্তু অবস্থান করছেন তারা এবং তারা জানতে পেরেছেন, আমরাও দেখেছি এরই মধ্যে কিন্তু সেই গাড়িটি, অর্থাৎ তাদেরকে বহন করা আসামি যে বহন করা সেই গাড়িটি কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছাবে এবং তাদেরকে আজকে রাতেই কিন্তু অর্থাৎ আজকে রাতেই কিন্তু তাদেরকে কোর্টে তোলা হবে, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। একটু জানিয়ে রাখি, দিনভর কিন্তু নানা আলোচনা ছিল, দিনভর নানা সমালোচনা ছিল আসলে যে আসলে এই ঘটনায় মামলা আসলে কি হচ্ছে এবং সেই মামলার ঘটনায় কয়জনকে আটক দেখানো হবে। একটু জানিয়ে রাখতে চাই, এই ঘটনায় মোট আসলে 100 জনকে আসামি করা হয়েছে। সেই 100 জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে এবং বেশ কয়েকজনকে আরও অজ্ঞাতনামা আসামি রাখা হয়েছে এবং স্বজনরা আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন থানা, গাজীপুরের বিভিন্ন থানার সামনে তাদের অপেক্ষা এবং তাদের কান্নায় আহাজারিতে কিন্তু বিভিন্ন থানার প্রাঙ্গণ এবং এই মুহূর্তে কোর্ট প্রাঙ্গণও কিন্তু ভারী হয়ে উঠেছে। স্বজনরা আমরা যেমনটি দেখছি, তারা যেমনটি অভিযোগ করছেন, বেশিরভাগ আসামি অর্থাৎ তারা যেমনটি বলছেন যে নির্দোষদের কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং এই মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। তারা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এবং বিশেষ করে যেটি বলছেন যে এই ঘটনায় অনেক গার্মেন্টস শ্রমিক এবং কর্মজীবীদের গ্রেফতার করা হয়েছে। আমরা দেখেছি সকাল থেকে কিন্তু কান্নায় ভারী হয়ে উঠেছে বিভিন্ন হাসপাতালের প্রাঙ্গণ এবং পেছনে যে দেখতে পাচ্ছেন প্রিজন ভ্যানটি, সেই প্রিজন ভ্যানে করেই কিন্তু এই মুহূর্তে যে আসামি অর্থাৎ যাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু তাদেরকে অর্থাৎ যারা স্বজন রয়েছেন তারা বিভিন্ন জায়গায় স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে কিন্তু আদালত প্রাঙ্গণ, সেই আদালত প্রাঙ্গণেও কিন্তু স্বজনরা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং এই ঘটনায় আমরা দেখেছি বিশেষ করে এনসিপি নেতা, বিশেষ করে জেলার যে এনসিপি নেতাকর্মী যারা রয়েছেন তারা সারাদিনই থানা অবস্থান করেছেন। সারাদিন পর কিছুক্ষণ আগে তারা আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে আমাদেরকে জানিয়েছেন এই মামলায় যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে তারা যদি দোষী না হয় তাদেরকে আসলে খালাস দেওয়ার কিন্তু তারা কথা জানিয়েছেন। তো এই ছিল হাসনাত আব্দুল্লাহর ঘটনায় হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম গাজীপুর আদালতের সামনে থেকে। রাখাইনে মানবিক করিডোর সমর্থন করে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বললেন, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকেই। নির্বাচনের সময় নিয়ে তাদের দিক থেকে কোনো চাপ নেই উল্লেখ করে তিনি বলেন, চলমান সংস্কার কার্যক্রম বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে যথেষ্ট সময় দেয়া দরকার। রাখাইনে মানবিক করিডোর ইস্যুতে সপ্তাহখানেক ধরেই দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা, উঠছে নানা প্রশ্ন। দেশের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন রাজনীতিকরা। ডালপালা মেলার পর এর ব্যাখ্যাও দিয়েছে সরকার, জানিয়েছে করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি, প্রক্সি যুদ্ধেও জড়াচ্ছে না বাংলাদেশ। এমন প্রেক্ষাপটে সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব টকে হাজির হয়ে করিডোর ইস্যুতে কথা বলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। আমরা শরণার্থীদের প্রয়োজন মেটানোর ক্ষেত্রে বাস্তববাদী থাকার পক্ষপাতী। এটি সীমান্ত পেরিয়ে সহায়তা দেওয়ার বিষয় হতে পারে, যা আমরা পৃথিবীর অন্যান্য স্থানেও করেছি এবং এটি কার্যকর হতে পারে। তবে এটি তখনই সম্ভব যখন ব্যক্তিরা নিরাপদ থাকে এবং সংশ্লিষ্ট সরকার সম্মতি দেয়। 2018 সালের প্রশ্নবিদ্ধ নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ইউরোপীয় ইউনিয়ন। পট পরিবর্তনের পর নতুন বাংলাদেশ গড়তে সংস্কার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে পর্যাপ্ত সময় দেওয়ার আহ্বান রাষ্ট্রদূতের। নির্বাচনের সময় নির্ধারণ বাংলাদেশের নিজস্ব বিষয়। ইউরোপীয় ইউনিয়নের কোনো নির্দিষ্ট মতামত বা চাপ নেই। অন্তর্বর্তী সরকার যেন প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের জন্য যথেষ্ট সময় পায়, সেটাই গুরুত্বপূর্ণ।
But as the European Union, we don't have an opinion. জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িতদের সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ায় বিচার নিশ্চিতের তাগিদ দেন ইইউ রাষ্ট্রদূত। এছাড়া জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেটকে ব্যবহার করে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ও স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৮০০ কোটি টাকা পাচারের সত্যতা পাওয়ার কথা জানিয়েছে দুদক। একই সঙ্গে ৩২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। তার সহযোগী হিসেবে ক্লাব ক্রিকেট ধ্বংসের অন্যতম কারিগর হিসেবে বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধে ৩.৫ কোটি টাকার বেশি অবৈধ সম্পদের অভিযোগে মামলা করেছে দুদক। এক যুগ ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল নাজমুল হাসান পাপনের। দুদকের কাছে অভিযোগ রয়েছে বোর্ডের একসময়ের প্রভাবশালী সাবেক এই সভাপতি শুধুমাত্র ক্রিকেটকেই ব্যবহার করে হাতিয়ে নিয়েছেন হাজার কোটি টাকা। একই সঙ্গে সংস্থাটির অভিযোগে বলা হচ্ছে ক্লাব ক্রিকেট ধ্বংসের কারিগর হিসেবে কাজ করেন পাপনের আশীর্বাদপুষ্ট বেক্সিমকো ফার্মার কর্মকর্তা বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিক। ঢাকা লিগের 4টি বিভাগে ভোট বাণিজ্য ও ক্ষমতা কুক্ষিগত করতে ক্লাব বাণিজ্য গড়ে তোলেন তারা। এসব অভিযোগ আমলে নিয়ে অবৈধ সম্পদের খোঁজে নামে দুদক। অনুসন্ধানে মিলেছে পাপন দম্পতির প্রায় ৮০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য, আর ৩,৭০,০০,০০০ টাকার বেশি অবৈধ সম্পদ মিলেছে ইসমাইল হায়দার মল্লিকের। ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জিত ৭৪২ কোটি ৭৩,৮৪,৬৮৬ টাকার সন্দেহজনক লেনদেনের অপরাধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সুপারিশ করেছে কমিশন। এছাড়া পাপনের নেতৃত্বে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএল, স্টেডিয়াম নির্মাণ, আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট, বিদেশি কোচ নিয়োগ সহ নানা ক্ষেত্রে অর্থ আত্মসাতের বড় ধরনের অভিযোগ অনুসন্ধান চলছে বলে জানান দুদকের কর্মকর্তা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে নাজমুল হাসান পাপন সহ আরও একটা অনুসন্ধান চলমান এবং এটা বড় অনুসন্ধান চলছে। সেটার আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তা সে অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছেন। সম্প্রতি এসব অভিযোগে মিরপুর বিসিবিতে অভিযান চালিয়ে নানা অসঙ্গতি খুঁজে পায় দুদক। ইতোমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংস্থাটির কমিশনের কাছে সুপারিশ করা হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ থেকে নতুন করে কর্মী নেবে ইতালি সরকার। বিকেলে সচিবালয়ে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশটিতে অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধ করার বিষয়ে অনুরোধ জানানো হয়েছে বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রতি বছর সাগর পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে বহু বাংলাদেশি অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা করেন। দেশটিতে প্রবেশের ক্ষেত্রে প্রাণহানির খবর পাওয়া যায়। এছাড়া অবৈধ যাত্রাপথে বন্দী হওয়ায় নির্যাতনের শিকার কিংবা দালাল চক্রের খপ্পরে পড়ে ভোগান্তি পোহাতে হয় অনেককেই। এমন পরিস্থিতিতে 2 দিনের সফরে সোমবার ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি ঢাকায় আসায় দীর্ঘদিন পর ইতালির শ্রমবাজারে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। সফরের প্রথম দিন বিকেলে সচিবালয়ে আসেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তাকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা ও ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের নিরাপত্তা খাতে সহযোগিতা, পুলিশ ও বিজিবিকে প্রশিক্ষণ এবং পারস্পরিক উন্নয়নমূলক বিষয়ে আলোচনা হয়েছে। পুলিশের সাথে সহযোগিতা বৃদ্ধি করার জন্য, কোস্ট গার্ডের সাথে সহযোগিতা বৃদ্ধি করার জন্য অ্যান্ড বর্ডার গার্ডের জন্য হয়তো সহযোগিতা বৃদ্ধি করার জন্য তো ওনারা এই ক্ষেত্রে এগ্রি করছে আমাদের সাথে সহযোগিতা বৃদ্ধি করবেন। এটা মেইনলি ট্রেনিংটা বৃদ্ধি করার জন্য। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশটিতে নতুন করে বাংলাদেশি কর্মী নেয়ার আগ্রহ দেখিয়েছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী। ইতালিতে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি কর্মীদের বৈধ করার অনুরোধ জানানো হয়েছে বলেও জানান উপদেষ্টা। ওনারা নতুন করে লোক নেবে, বাট প্রপার চ্যানেলে যেতে হবে। লিবিয়ার ভিসা নিয়ে গেল বা অন্য যে কোনো কান্ট্রির ভিসা নিয়ে গেল, তারপর ওখান থেকে আবার ইটালিয়ান ভিসা না দিয়ে চলে যায়, এটা যেন না করে। বাট তারপর আমরা তাদের রিকোয়েস্ট করছি এইভাবেও যারা গেছে তাদের জন্য বৈধতা দিয়ে দেয়। সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে প্রবাসী কল্যাণ উপদেষ্টার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 4 মাস পর দেশের উদ্দেশ্যে লন্ডন ছাড়লেন বেগম জিয়া। ফিরছেন কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে। সঙ্গে আছেন 2 পুত্রবধূ। হিথ্রো বিমানবন্দরে মাকে বিদায় জানান তারেক রহমান। এই মুহূর্তে লন্ডনে আছেন সহকর্মী শোয়েব কবির। আমরা সরাসরি আবারও যাচ্ছি তার কাছে।
লন্ডন স্থানীয় সময় 4:10 এবং বাংলাদেশ সময়ে রাত 9:10 লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি উড্ডয়ন করেছে এবং সেটি দোহাতে 1 ঘন্টা বিরতি নেওয়া হবে বলে আমরা জানিয়েছি। আমাদের এই তথ্য জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কায়সার আহমেদ, যিনি বর্তমানে বিএনপি চেয়ারপারসনের সফরসঙ্গী হিসেবে রয়েছেন। সফরসঙ্গীর তালিকায় কিন্তু এবার যুক্ত হয়েছে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদুর রহমান এবং আরাফাতুর রহমান কোকর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সহ তার ব্যক্তিগত চিকিৎসক এবং কর্মকর্তারা একই সাথে রয়েছেন। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। আমরা দেখেছি যে আজ দুপুর দিকে ঠিক লন্ডন সময় 2:20 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে তার মা বেগম জিয়াকে নিয়ে এসেছেন লন্ডনের হিথ্রো বিমানবন্দরে এবং সেখানে দুধারে এবং সেখানে দুই দিকে থাকা নেতা কর্মীদেরকে হাত নাড়িয়ে বিদায় বেলায় হাত নাড়িয়ে তিনি বিদায় নেন এবং সকাল থেকে কিন্তু এইসব নেতাকর্মীরা লন্ডন সহ বিভিন্ন এলাকা থেকে তারা এসে জড়ো হয়েছিলেন এবং এর আগে যে তারেক রহমানের যে বাসা রয়েছে কিংস্টন, সেখানে থেকে তারা 1:45 তারা রওনা দেন। আপনারা জানেন যে দীর্ঘ 4 মাস লন্ডনে চিকিৎসাধীন ছিলেন বেগম জিয়া। তিনি গেল 8 জানুয়ারি তিনি লন্ডনের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি হন এবং সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার বিভিন্ন যে রোগে তিনি ভুগছিলেন, জটিল রোগে ভুগছিলেন, সেগুলোর চিকিৎসা হয় এবং 17 দিন টানা চিকিৎসার পরে 25 জানুয়ারি হাসপাতাল থেকে তাকে বাসায় নিয়ে আসা হয় এবং সেখানে বাসায় কিন্তু হাসপাতালের মতন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে এবং পর্যবেক্ষণে কিন্তু নিয়মিত চিকিৎসা প্রদান করে আসছে এবং সার্বক্ষণিক চিকিৎসা ব্যবস্থা মনিটরিং করেন ডাক্তার জোবাইদুর রহমান এবং ডাক্তার AJM জাহিদ হোসেন। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখা দরকার যে দীর্ঘ 17 বছর পর এবারে প্রথমবারের মতন বাংলাদেশে যাচ্ছেন তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদুর রহমান। তিনি গেল 2008 সালে সেপ্টেম্বরে তারেক রহমানের সাথে যে লন্ডনে আসেন, এরপরে নানা রাজনৈতিক প্রেক্ষাপটের বিবেচনায় তিনি আর বাংলাদেশে যাননি। তিনি বাংলাদেশে যাননি। তবে আরাফাত রহমান কোকর স্ত্রী সৈয়দ শামিলা রহমান তিনি কিন্তু বেশ কয়েকবার বাংলাদেশে রয়েছেন। মাকে বিদায় দেওয়ার পর কিন্তু তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি লন্ডনে রয়ে গেছেন। বেগম খালেদা জিয়ার দেশে ফেরার খবর জানছিলাম লন্ডন থেকে। এবার বাণিজ্যের সংবাদ। ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধের পর দেশে সুতা কলে চাহিদা বেড়েছে 10 থেকে 15%। তবে জ্বালানি সংকটে ভুগতে থাকা তৈরি পোশাক শিল্প মালিকদের অভিযোগ, সুযোগ বুঝে কেজিতে 45 সেন্ট পর্যন্ত দাম বাড়িয়ে দিয়েছেন কল মালিকরা। দেশের রপ্তানিমুখী পোশাক শিল্পে যে পরিমাণ সুতার প্রয়োজন হয় বছরব্যাপী, তার সিংহভাগেরই যোগান দিতে সক্ষম দেশীয় বস্ত্রকল। প্রায় 450 কোটি কেজি উৎপাদন সক্ষমতা নিয়ে নিট পোশাক কারখানায় প্রায় শতভাগ আর ওভেনের অর্ধেক চাহিদা মেটাতে পারে দেশের 527টি বস্ত্রকল। ভারত থেকে সহজে ও সুলভে সুতা আমদানি বাড়তে থাকায় চাপে পড়ে দেশের $22 বিলিয়ন এই শিল্প। বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন BTM এর তথ্য, আমদানির কারণে গেল ফেব্রুয়ারি পর্যন্ত দেশীয় কারখানায় অবিকৃত থেকে যায় প্রায় 8,000 কোটি টাকা সুতা। তবে গেল 13 এপ্রিল স্থলপথে ভারত থেকে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্তের পর দেশের বাজারে 50 থেকে 60 কাউন্টের সুতার চাহিদা বেড়েছে 10 থেকে 15%। যদিও বিদ্যুৎ সংকটে কাঙ্ক্ষিত পর্যায়ে বাড়ছে না ক্রয়াদেশ। স্প্রিং থেকে ডেলিভারি হওয়া সুতা কিন্তু আসলে কাপড় তৈরি করতে পারতেছে না বা ডাইং করে ফিনিশ প্রোডাক্ট করতে পারতেছে না। এজন্য ডিমান্ড থাকা শর্ত কারেন্টের স্বল্পতার জন্য আমরা মার্কেটে ফাইন্যান্সিয়াল মুভমেন্ট বা কনজামশনটা কম দেখতেছি। এদিকে নিট পোশাক রপ্তানিকারকদের অভিযোগ, চাহিদা বাড়ায় মান ভেদে প্রতি কেজি সুতার দাম 45 সেন্ট পর্যন্ত বাড়িয়েছেন সুতাকল মালিকরা, যা মানতে নারাজ BTM। আমরা যদি জাহাজেও সেই সুতাটা আনি তাহলে $2.90 আমরা 30 সিঙ্গেল কম্প্যাক্ট সুতা পাচ্ছি, সেখানে বাংলাদেশে সেটা কম করে হলো 3.35 থেকে 3.50 চাচ্ছে। আমরা বসে সুতার দাম ফিক্স করতে পারি না, কারণ এইটা কোনো আইনের মধ্যেও পড়ে না, এটা বায়ারের ডিপেন্ড। কারণ একই বাজারে তার কোয়ালিটি ভেদে
10 সেন্ট ডিফারেন্স থাকতে পারে, তার পেমেন্ট বেদে 10 সেন্ট ডিফারেন্স থাকতে পারে। এই অবস্থায় রপ্তানি আয় বাড়াতে সাশ্রয়ী মূল্যে সুতার উৎপাদনে সরকারকে এগিয়ে আসার পাশাপাশি কারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। যে সমস্ত জায়গায় আমাদের সক্ষমতা রয়েছে সেগুলো আমাদের উদ্যোক্তারা লোকাল মার্কেট থেকেই নেন, কিন্তু সমস্ত ধরনের সুতা আমরা অভ্যন্তরীণভাবে এখনও উৎপাদন করার সক্ষমতা তৈরি হয়নি এবং সে কারণে আমাদের বাইরের দেশগুলো থেকে আমদানি করতে হয়। অভ্যন্তরীণ পর্যায়ে সুতা উৎপাদনের ক্ষেত্রে যে গ্যাস এবং বিদ্যুতের প্রাপ্যতা নিশ্চিত করা এবং সেক্ষেত্রে মূল্য ঊর্ধ্বমুখী না হওয়া, সেই জায়গাটির ক্ষেত্রে সরকারের উদ্যোগ নেওয়া প্রয়োজন। শুল্ক যুদ্ধের অস্থির বিশ্ববাজারে দেশের এক শিল্প যেন আরেক শিল্পের উপর চাপ না বাড়ায়, সেদিকে নজরদারি বাড়ানোর তাগিদও তাদের। স্থলপথে সুতা আমদানি বন্ধের পর স্থানীয় বাজার সম্প্রসারণের যে সুযোগ তৈরি হয়েছে তা এগিয়ে নিতে পোশাক খাত সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। গভীর রাতে জোর করে বাসায় ঢুকে পড়েন 15 থেকে 20 জন, শুরু করেন ভাঙচুর। তারপর বাড়ির মালিকের কাছে দাবি করেন কোটি টাকা না দিলে 10 মামলা দেওয়ার হুমকি দেন। রাজধানীর সোনারগাঁও রোডের পাখি বাড়িতে ঢুকে এই কাণ্ড ঘটান কলাবাগান থানার পুলিশ কর্মকর্তারা। এ ঘটনায় ডিএমপি কমিশনারের কাছে অভিযোগ দিলে ওসি ও 2 SI কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আতর কাউসার। রাজধানীর ইস্টার্ন প্লাজার পাশে পাখি বাড়ি। গত 29 এপ্রিল গভীর রাতে বাড়িটিতে জোর করে ঢুকে পড়েন 15-20 জন। নেতৃত্বে ছিলেন কলাবাগান থানার SI বেলাল। বাড়ির মালিক ফিকামলি তত্ত্ব অর্থাৎ পাখির মাধ্যমে ব্যায়ামের প্রবক্তা ডক্টর আব্দুল ওয়াদুদের কাছে দাবি করেন 1 কোটি টাকা, নতুবা 10টি মামলা দেওয়ার হুমকি দেয়া হয়। তাৎক্ষণিকভাবে 2 লাখ টাকা দিয়ে পরদিন বাকি অর্থ দেওয়ার সুযোগ চান আব্দুল ওয়াদুদ। তখন ডিবি পরিচয়ে 3 জনকে বাসার সামনে রেখে যান পুলিশ সদস্যরা। এই ঘটনার সময় বাড়িটির বাইরে অবস্থান করছিলেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তার হোসেন। বাসাটি ওই রাতে ভাঙচুর করা হয়। খাঁচা থেকে প্রায় 20 জোড়া পাখি নিয়ে যায় দুর্বৃত্তরা। আওয়াজ পেয়ে আমরা উপরে গিয়েছিলাম। উপরে যা দিয়ে যে দরজাটা ভেঙেছে, মানে দরজাটা ভেঙে ফেলছে, মানে অনেক খোঁজাখুঁজি করতেছে এইবারে এখানে অস্ত্র টস্ত্র আছে কিনা, এইটা সেইটা খোঁজ নিচ্ছিল যে স্যার কি নিচে আছে কিনা, ভালো কি মন্দ তাকে যে ধরার জন্য বা পাওয়ার জন্য চেষ্টা করছে আর কি। মেকাও ছিল, স্কালেট মেকাও ছিল, বুলগুল মেকাও ছিল, কাকাতোয়া ছিল, তারপরে লরি ছিল। এ ঘটনা উল্লেখ করে 4 মে ডিএমপি কমিশনারের কাছে অভিযোগ দেন আব্দুল ওয়াদুদ। তিনি জানান প্রাণ ভয়ে আপাতত বাসায় থাকছেন না, এর বেশি কিছু বলতে রাজি হননি। অভিযোগের ভিত্তিতে রোববারই কলাবাগান থানার ওসি মোক্তার, SI বেলাল ও মান্নানকে সাময়িক বরখাস্ত করে ডিএমপি। প্রশাসনিক কারণে কলাবাগান থানার ওসি ওই সাব ইন্সপেক্টরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। লিখতে পারেন সমস্যা। সন্ত্রাসীদের কর্মকাণ্ডে আতঙ্কে মারা গেছে লাইসেন্স করা একটি গর্ভবতী হরিণ। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 4 মাস পর দেশের উদ্দেশ্যে লন্ডন ছাড়লেন বেগম জিয়া। ফিরছেন কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে। সঙ্গী 2 পুত্রবধূ। হিথ্রো বিমানবন্দরে মাকে বিদায় জানান তারেক রহমান। সংবিধানে অন্তর্ভুক্ত করে বিনামূল্যে দিতে হবে প্রাথমিক স্বাস্থ্যসেবা। বাজেটের 15% বরাদ্দের সুপারিশ সংস্কার কমিশনের। দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধান উপদেষ্টার। এই ছিল রাতের সময়। সঙ্গেই থাকুন সময়ের।